Hello friends, welcome to your favorite musical show Old School Beats. প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি জেনিফা আর আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছে নর্দার্ন স্টার। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া। অনুষ্ঠান শুরুর আগে আপনাকে রিকোয়েস্ট করব যে আমাদের সাথে আজকে আরো যারা মিউজিশিয়ানরা আছে তাদের সাথে যদি আমাদের দর্শকদের একটু পরিচয় করে দিতেন। আমার ব্যান্ডে যারা বাজাচ্ছে সবচাইতে ফার্স্টে আছে আমাদের গিটারিস্ট আলামিন, তারপরে আছে কিবোর্ডিস্ট রোমেল, দেন আমাদের ড্রামার সজল, আমাদের বেস গিটারিস্ট ফয়সল দ্য হিরো, অ্যান্ড আমি দ্য ভোকাল মাহমুদ জুয়েল। ওকে, ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে এই নর্দার্ন স্টারের যাত্রাটা কবে শুরু হয়, কিভাবে এবং কাদের হাত ধরে আসলে এটার ফার্স্ট যাত্রাটা শুরু হয়? এটার ফার্স্ট স্টার্ট করি আমরা, এটা দ্যাট ওয়াজ 91 or 2। আমি তখন ঠাকুরগাঁ জেলাতে থাকতাম, আমার বাড়ি ঠাকুরগাঁতেই। আমরা ঠাকুরগাঁর কিছু মেম্বার্স নিয়ে এই ব্যান্ডটাকে ফর্ম করি। ফর্ম করে আমরা 91-এর শেষের দিকে ঢাকাতে এসে একটা অ্যালবামে কাজ করি, টাইটেল থাকে কে ওই যায়। সেকেন্ড অ্যালবাম ছিল আমাদের ফটোসুন্দরী এবং থার্ড অ্যালবাম ছিল আমাদের দুঃসময়। তো তিনটা অ্যালবাম করার পর হঠাৎ করেই আমরা একটু স্ক্যাটার্ড হয়ে যাই। আমি ঢাকাতে পার্মানেন্টলি চলে আসি এবং আমার যারা মেম্বার্স থাকে তারা ঠাকুরাদি থেকে যায়। এর ফলে আমার ব্যান্ডটা একটু মানে অগোছালো হয়ে যায়। তো এর ফাঁকে আমি অবশ্য অন্য আরেক দিকে ডাইভার্ট করি, আমি গান লিখি শুরু করি। তো আমার লেখা সুরের কাজটা ব্যস্ততাটা বেড়ে যায়। হঠাৎ করে কিছুদিন আগে, মানে ধরো তোমার বছর 2-3 আগে হঠাৎ করে টেলিভিশনে দেখতে পারি যে ফোনো লাইভ যে কনসার্টগুলি হচ্ছে সেখানে পুরনো ব্যান্ডগুলি পারফর্ম করছে। 90s-এ যারা যারা ব্যান্ড ছিল তাদের অনেকেই দেখতে পেরে আমি মোটামুটি উৎসাহিত হই। তা আমি উৎসাহিত হলেও তখন তো আমার ছেলেবেলা কেউ নেই, সব তো ওদিকে যেখানে সেখানে চলে গেছে। রোমেল ইজ এ নাইস কিবোর্ডিস্ট, সে প্রথম আমাকে ইন্সপায়ার করেছে, জুয়েল ভাই আপনার তো অনেক গান আছে, 90s-এ অনেক গান আছে, 92-2000 আমরা ব্যান্ড করেছি, তো আপনি কেন ব্যান্ড করছেন না? ব্যান্ড করে আমরা এই আপনি আবার লাইভ করেন, মানুষকে জানান দেন যে আপনি আছেন। আমি বললাম ভাই আমার সাথে বাজাবে কে? তখন রোমেল বলে যে আমি দায়িত্ব নিচ্ছি, আমি ছেলেবেলে অ্যারেঞ্জ করছি, আপনি শুধু সময় দিবেন। আচ্ছা, রোমেলের ইয়েতেই আমরা পরে ওই রিফর্ম করে আমরা বেশ কিছু চ্যানেল কভার করেছি, লাইভ করেছি, তো মোটামুটি ভালো আমরা সাড়া পাচ্ছি। সো ভাইয়া আরো আড্ডা দিব, আরো অনেক না জানা তথ্যগুলো জানবো, তার আগে একটা গান শুনতে চাই। কোন গানটি শুনবো এখন আমরা? আমরা সবচেয়ে প্রথমে যে গানটি গাবো এটি আমাদের থার্ড অ্যালবামের গান ছিল দুঃসময়। এই গানটির টাইটেল ছিল ছেলেবেলা। ওকে ভাইয়া, শুনে আসি গানটি আমরা তাহলে। কেন জানি বারে বারে ছেলেবেলার দিন মনে পড়ে, কেন জানি বারে বারে ছেলেবেলার দিন মনে পড়ে। সেই দুপুর রোদ জ্বালা, সেই নাটাই ঘুড়ি খেলা, আর নাওয়া খাওয়া ভুলে ঘরে ফেরা বিকেল গড়ে দিনগুলো মনে পড়ে। কেন জানি বারে বারে ছেলেবেলা দিন মনে পড়ে। ছেলে যত স্কুলের ক্লাসে ফাঁকি, নদীর জলে মাতামাতি, দুপুর রোদ জ্বালা, সেই নাটাই ঘুড়ি খেলা, আর নাওয়া খাওয়া ভুলে ঘরে ফেরা বিকেল গড়ে দিনগুলো মনে পড়ে। কেন জানি বারে বারে ছেলেবেলার দিন মনে পড়ে।
সেই নাটাই ঘুড়ি খেলা আর নাওয়া খাওয়া ভুলে ঘরে ফেরা বিকেল করে দিনগুলো মনে পড়ে কেন জানি বারে বারে ছেলেবেলার দিন মনে পড়ে কেন জানি বারে বারে ছেলেবেলার দিন মনে পড়ে। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটি গান আমাদেরকে শোনানোর জন্য। গানটি সম্পর্কে কোনো মজার স্টোরি বা স্মৃতি থাকে? এটা কিচ্ছু না, এটা আমার স্রেফ আমার লাইফের মানে কাহিনী। আচ্ছা, আমি ছোটবেলা ভীষণ চঞ্চল ছিলাম। যে গান যা যা শুনলা এই গানের কথার ভিতরে চুরি করে ছোটবেলার তোমার আম পাড়া চুরি করে বনভোজনে যাওয়া, নদীতে সাঁতার কাটা, ঘুড়ি উড়ানো এবং দেরি করে বাসায় ফেরা এবং মায়ের পিটুনি খাওয়া, হ্যাঁ যাবতীয় জিনিস এটা আমার আসলে আমার লাইফ শিশুবেলা ছোটবেলার সেই ঘটনাগুলাই আসলে তুলে ধরেছেন আপনি। আরেকটি কথা বলতে চাই আসলে কি আমার লাইফের আমার মনে কৈশোরটাই আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় ছিল। সো ভাই আমরা আরেকটা গানে যেতে পারি, কোন গানটি শুনবো এখন? আচ্ছা এবার না হয় একটা আমরা দুঃখের গান গাই, স্যাড মুডের গান। ওকে, যেহেতু আগে ছেলেবেলা গান দিলাম, এখন আমরা যে গানটি গাবো ওটা হচ্ছে ভুলতে পারিনি। ওকে, শুনে আসি গানটি। আমি পারিনি মুছে দিতে তোমাকে মন থেকে, সহজে যা পেরেছো তুমি। শোনো গো প্রিয়তমা, তবু করেছি ক্ষমা, শুধু স্মৃতিটুকুই আজও ছাড়িনি। ভুলতে পারিনি, ভুলতে পারিনি, ভুলতে পারিনি তোমাকে। এই জীবনে যে আলো তুমি জ্বেলেছিলে, জানি না কেন আজ তুমি তা কেড়ে নিলে। এই জীবনে যে আলো তুমি জ্বেলেছিলে, জানি না কেন আজ তুমি তা কেড়ে নিলে। তুমি ছাড়া জীবন এমন হবে আগে ভাবিনি। ভুলতে পারিনি, ভুলতে পারিনি, ভুলতে পারিনি তোমাকে। আমি পারিনি মুছে দিতে তোমাকে মন থেকে, সহজেই যা পেরেছো তুমি। শোনো গো প্রিয়তমা, তবু করেছি ক্ষমা, শুধু স্মৃতিটুকুই আজও ছাড়িনি। ভুলতে পারিনি, ভুলতে পারিনি,
ভাইয়ের কাছে জানতে চাইছিলাম, ব্যান্ড যখন প্রথম শুরু করে 91 92 সেই টাইমের কথা বলছি, ওই টাইমে আসলে প্র্যাকটিস করাটা আমার মনে হয় খুব বেশি টাফ ছিল। সো তখন আসলে প্র্যাকটিস কিভাবে করতেন, বা সবাই একসাথে যে জড়ো হওয়া একটা জায়গায়, বা কোথায় প্র্যাকটিস করতেন, এটা কিভাবে ম্যানেজ করতেন? আমরা একটা ছোট্ট পিএ মেশিনগুলি আছে না, এই ছোট একটা 115 পিএস নেই, এটা আমরা প্র্যাকটিসের জন্য করি এবং ওটা দিয়ে তখন আমাদের মফস্বলীতে শো হয়ে যেত। এবং আমাদের একটা ক্লাব ছিল, সেই ক্লাবটা আমরা ডিসিকে বলে নিয়েছিলাম, ওই ক্লাবে আমরা প্র্যাকটিস করতাম এবং আমরা তখন ওখানকার মানে সেই সময়কার বড় রাজকীয়ভাবেই প্র্যাকটিস করতাম, মানে কোনো প্রবলেম না। নিজের রুম, নিজের ইনস্ট্রুমেন্ট, ফার্স্ট ক্লাস প্র্যাকটিস করতাম। আর প্র্যাকটিসের ধারাটা অন্যরকম ছিল, মনে করো সকালবেলা ঢুকতাম, সন্ধ্যার সময় বের হতাম, প্রচুর প্র্যাকটিস, সারাদিন প্র্যাকটিস। আর চানাচুর বিস্কিট এই দিয়ে আর কি চলতো আর কি আমাদের লাঞ্চ এবং নাস্তা। আচ্ছা, মানে মিউজিকের প্রতি ডেডিকেশনটা অনেক বেশি ছিল। ডেডিকেশন অ্যাকচুয়ালি আমার মনে হয় কি জানো, যারা স্টার্টিং এ কিন্তু মানুষ কি ফসল স্টার্টিং এ বেশি প্র্যাকটিস করে মানুষ, আমার মনে হয়। আমরা এখনো প্র্যাকটিস করি, তবে ব্যস্ত থাকে, সবাই ব্যস্ত থাকে। প্রথম দিকে তো আমরা সবাই বেকার, আচ্ছা, কোনো কাজ নেই, শুধু ব্যান্ড। ওকে, সো ভাই আরেকটা গানে যাব, কোন গানটি শুনবো এখন? এখন যে গানটা সেটা হচ্ছে আমার রংচঙ্গা এই শহরটা, তুমি শোনো, দেখো গানটা ভালো লাগবে। শুনে আসি গানটি আমরা। রংচঙ্গা এই শহরটায় কত বাদ্য শোনা যায়, রংচঙ্গা এই শহরটায় কত বাদ্য শোনা যায়। ওই গেল রে বাঁশের বাঁশির টান, কই গেল ওই সারিন্দারি গান। রংচঙ্গা এই শহরটায় কত বাদ্য শোনা যায়, ওই গেল রে বাঁশের বাঁশির টান। ও কই গেল ওই সারিন্দারি গান, ও কই গেল ওই সারিন্দারি গান। শোনো জ্ঞানী গুণীজন, শোনো শহরবাসী দিয়ে মন, হৃৎপিণ্ড ছাড়া বাঁচে কি জীবন। শোনো জ্ঞানী গুণীজন, শোনো শহরবাসী দিয়ে মন, হৃৎপিণ্ড ছাড়া বাঁচে কি জীবন। চেনা মাটির চেনা সুর, চেনা মাটির চেনা সুর, আজও লাগে সুমধুর, অচিন সুরে ছটফটায় প্রাণ। ও কই গেল ওই একতারারি গান। রংচঙ্গা এই শহরটায় কত বাদ্য শোনা যায়, ওই গেল রে বাঁশের বাঁশির টান। ও কই গেল ওই সারিন্দারি গান, ও কই গেল ওই সারিন্দারি গান। ইটের দালান ইটের কোঠায় কোমল মনটা বান্ধা হয়, এই শহরে নাই রে মাটির ঘ্রাণ। ইটের দালান ইটের কোঠায় কোমল মনটা বান্ধা হয়, এই শহরে নাই রে মাটির ঘ্রাণ। নাই রে খোলা আকাশ, নাই নাই রে খোলা আকাশ নাই, পরাণ ভরা বাতাস নাই, ঝলমল আলোয় নাই আসমানে চান। ও নাই লালন নাই হাসন রাজার গান, ও নাই লালন নাই হাসন রাজার গান। রংচঙ্গা এই শহরটায় কত বাদ্য শোনা যায়,
আসলে আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে অনেক কনসার্ট করেছেন, সো খুব মেমোরেবল কোনো কনসার্টের কথা, মানে এখনো হয় যে কনসার্টটার কথা মনে পড়লে খুব হাসি পায় বা কোনো স্মৃতি আছে, কষ্ট পান, এরকম কোনো মেমোরেবল কনসার্টের কথা? মজার একটা বলি, আমরা প্রথম দিকে একটা আমাদের ঠাকুরগাঁ থেকে দূরে পীরগঞ্জ নামে একটা উপজেলা আছে, সেখানে আমাদেরকে ওরা ডাকলো। আমরা তখন আমাদের অ্যালবাম বের হয়নি, শো করতে গেলাম। শো করতে গিয়ে এমন বিব্রত অবস্থায় পড়লাম, আচ্ছা, মানে ওরা সেই সময়কার ওইখানকার স্থানীয় লোকজন টিকিট শো ছিল, তো টিকিট বিক্রি করেছে ঢাকা থেকে শুক্রদেব কুমার। কবেকার কথা? এটা অনেক আগে, এটা ধরো তোমার 90-রও আগে, ওকে, যখন আমরা অ্যালবামে আসিনি। আচ্ছা আচ্ছা। তখন তারা মাইকিং করেছে, আসছে ঢাকা থেকে শুভ্রদীপ, ঢাকা থেকে বিশ্বজিৎ, বলে টলে মানে সব তারকাদের নাম বলে 200 টাকা 100 টাকা 150 টাকা টিকিট বিক্রি করেছে। তাহলে বুঝো ওকে, দর্শকরা গিয়ে ছাড়ে, দর্শক আমরা এখন সব দর্শক আমাদেরকে দেখে বসে, এরা বিশ্বজিৎ কই, ওকে, শুভ্রদেব কই, আচ্ছা। এইবার সব প্যাকড হয়ে বলতেছে কি, আমরা তো গান গাচ্ছি একটার পর একটা, তারা কিছুতেই খুশি হচ্ছে না। পরে স্লোগান শুনতে পাচ্ছি যে এদেরকে ধরো, বান্ধব এবং মারো, ওকে, এক দাবি। তারপরে যা অবস্থা হলো সেটা হলো, আমি ছাড়াও তখন আরো কিছু শিল্পী ছিল যারা গান গাইতো। এর ভিতরে একজন বাংলা ছায়াছবির গান পড়তো, আচ্ছা, ওকে বললাম যে তুই আমাদেরকে বাঁচা, আমরা তো মাইর খাচ্ছি, তুই যা। তখন ও যাবো, যা। উঠলো, সে আবার খুব একটু আবেগী শিল্পী ছিল, সে চোখ বন্ধ করে, মানে সে একটা সিনেমার গান খুব আবেগে শুরু করছে, এত বড় চাক্কি ঢিলেছে, ও মাই গড, মানে ডুগিটা ভেঙে গেল। ঢুকি ভাঙাতে তবল নিয়ে চলে গেল। আমার এই বাংলা ফিল্মের সিঙ্গার তখন টেরি পায়নি কি ঘটছে, মানে চোখ বন্ধ, চোখ খুলে দেখে সামনে 4টা লোক লাঠি নিয়ে, নামলি হ্যাঁ নাকি দিব। তো এই করে আমরা সেদিন খুব বিপদে পড়েছিলাম। এবং লাস্ট অফ অল তাদেরকে আমি বোঝাতে পেরেছিলাম যে দেখেন, আপনারা যে একটা মানে বিপদে পড়েছেন, এটা আমরা তো দায়ী না, আমরা তো বলিনি যে আমরা ঢাকা থেকে বা যারা টিকিট সেল করছে তারা এটার জন্য দায়ী। তারা অবশেষে বুঝলো এবং আমাদের সাথে মানে অলমোস্ট আমাদের সব লোক চলেই গেল এই গন্ডগোলের ভিতরে। কিছু 8-10 জন সামনে ছিল যারা একটু নেতা টাইপের ছিল, এরা তখন মানে আমাদের সাথে ডাইরেক্ট ইন্টারভিউর মতো, ওই গানটা গা, এই গানটা গাইলাম, আচ্ছা ঠিক আছে, ওইটা গা, হ্যাঁ ওইটা গাইলাম, আচ্ছা ঠিক আছে, ওইটা গা, আচ্ছা ঠিক আছে, এখন একটু চা খা, আমরা চা খেলাম, আবার গা, এই করে করে আমরা মনে 10-12টা গান গেয়ে ওরকম আসতে পেরেছিলাম। এটা আমি যতদিন বেঁচে থাকবো আমার এই কাহিনীটা জীবনে ভুলবো না। আচ্ছা, এত ঝামেলার মধ্যে আমি জানতে চাই যে অর্গানাইজার যারা ছিল তারা ওরা কোথায়? নাই, ওরা একদমই নেই না, অর্গানাইজার কোথায়? ওকে, মজার একটা ঘটনা শুনলাম। এখন আমরা একটা গানে যাই, কোন গানটি শুনবো? আচ্ছা, এখন যে গানটি গাবো এটি একটি আমার খুব পছন্দের গান। এটা হচ্ছে আমরা তো সকলে একসময় মরে যাব, এই পৃথিবী ছেড়ে যেতেই হবে সকলকে। তো সেটার উপরে আমি একটা গান লিখেছি, শুরু করেছি যে মন রে মন, পড়িস না তুই সংসারের মায়া। ওকে, এই যে সংসারে এত মায়া করে কি লাভ, একদিন তো এগুলি ছেড়ে যেতেই হবে। তো মন রে মন, চলো মন রে মন গানটাই এবার গাই। হ্যাঁ, ওকে, শুনে আসি গানটি। ও মন মন রে মন, পড়িস না তুই সংসারের মায়া। ও মন মন রে মন, পড়িস না তুই সংসারের মায়া। ও মন মন রে মন, পড়িস না তুই সংসারের মায়া। এই যে এত আপনজন, থাকবে না রে কেউ তখন, ডাক পড়িলে যাবি যখন অন্য দুনিয়ায়। ও মন মন রে মন, পড়িস না তুই সংসারের মায়ায়। ও মন মন রে মন, পড়িস না তুই সংসারের মায়া।
যাবি একা মাঝের কয়টা দিন রঙের ঘোড়ে ডুইবার রইলি পাড়াইলি তোরি আসলি একা যাবি একা মাঝের কয়টা দিন রঙের ঘোড়ে ডুইবার রইলি পাড়াইলি তোরি এত সাধের ধন সম্পত্তি পইরা রইব দুনিয়ায় ও মন মন রে মন পড়িস না তুই সংসারের মায়া ও মন মন রে মন পড়িস না তুই সংসারের মায়ায় এই যে এত আপনজন থাকবে না রে কেউ তখন ডাক পড়িলে যাবি যখন অন্য দুনিয়ায় ও মন মন রে মন করিস না তুই সংসারের মায়ায় ও মন মন রে মন করিস না তুই সংসারের মায়ায় ও মন মন রে মন করিস না তুই সংসারের মায়া বেশ প্র্যাকটিক্যাল একটা গান ছিল এবং মনটাও একটু খারাপ হয়ে গেল যে আসলে আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। সো ভাইয়া আরো গান শুনবো, আরো আড্ডা দিব। দেখছেন ওল্ড স্কুল বিটস আর আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন নর্দার্ন স্টার। ভাইয়ের কাছে জানতে চাই ফার্স্ট রেকর্ডিং এর মেমোরিটা, যে কিভাবে আসলে টাকা পয়সা অ্যারেঞ্জ হলো, প্লাস আমার মনে হয় তখন স্টুডিও একটা টাফ থিং ছিল, স্টুডিও অ্যাভেলেবল ছিল না, সো কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করলেন? এটাও আমাদেরকে মানে ভাগ্যদেবী একটু সুপ্রসন্ন ছিল। আমরা যখন ইনস্ট্রুমেন্ট কিনতে আসি তখন ইনস্ট্রুমেন্ট কিনতে যাওয়ার সময় এটা মহাখালীতে যন্ত্রের দোকানে গিয়েছিলাম। ওই সময় দেখছি আমি ড্রাম বাজাচ্ছে, একজন মাথায় চুল নেই খুব ড্রাম বাজাচ্ছে। তো আমি দেখলাম যে ঢাকার মানুষ, তো পরে জিজ্ঞেস করলাম ভাই কে ড্রাম কিনতে আসলো, কে? দোকানদারকে জিজ্ঞেস করলাম, দোকানদার বলছি আজম খানের সাথে বাজায়। তো আমি আজম খানের সাথে বাজায়, তাহলে তুমি বড়, আমি তো ঢাকা শহর চিনি না তখন, নতুন এসছি। হ্যাঁ, মোহাম্মদপুর যেতে যাই, চলে যাই গুলিস্তান, এরকম অবস্থা, মানে কিছু চিনি না। পরে ডাকলাম, ভাই একটু শুনেন। ওই ভদ্রলোককে মাথা ছিল, বলছে হ্যাঁ কী ব্যাপার? আমি দেখেন আমি আপনার কাছে একটু হেল্প চাচ্ছি। মানে কীরকম হেল্প? আমি একটা ইনস্ট্রুমেন্ট কিনতে চাই, তো আপনি কি আমাকে হেল্প করবেন? বলছে ইনস্ট্রুমেন্ট কিনতে চাও, তোমার বাজেট কেমন? তখন আমি বললাম সেই মুহূর্তে 2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকার কথা বলছি। তো উনি তখন বুঝতে পেরেছে ভালো কিছু কিনবে। মাই গড, ওই টাইমে তো 2 লাখ অনেক। উনার মুন্না ভাই, তুমি কি চেনো ফয়সাল মুন্না ভাইকে? ড্রাম বাজাতো একসময় আজম ভাইয়ের সাথে, অনেক আগে। যাই হোক, মুন্না ভাই তখন আমাকে হেল্প করলো, বলেছে তুমি একটা কাজ করো, তোমার যেহেতু টাকা বেশি, তুমি নিশ্চয়ই ভালো জিনিস কিনবে, পিএ মেশিন কিনবা। বললো হ্যাঁ। আমি তো পিএ তখন চিনি না, বলে কোনটা পিএ ভাই? বলছে হ্যালো চেক বলেছেন। হ্যাঁ এইটা কিনবো। ঠিক আছে, তুমি তাহলে কালকে আসো, আমার একটা স্টুডিওতে কাজ চলছে রেকর্ডিংয়ের, তুমি ওখানে আসো, সে তোমার সাথে ফাইনাল করবো। পরের দিন আমি ডন স্টুডিওতে গেলাম। ডন স্টুডিও তখন ছিল। তো ওখানে গিয়ে দেখি মুন্না ভাইরা অ্যালবামের কাজ করছে, অ্যালবামের কাজ। তখন আমার কিন্তু মাইন্ড ডাইভার্ট হয়ে গেলো অ্যালবামের দিকে। মুন্না ভাই আপনার যে অ্যালবাম করছেন কীভাবে ভাই, ক্যাসেট বাইর করা যায় কেমনে? তো বলছে যে তোমার নিজের গান আছে? তাই আমি বললাম আমি তোমার থেকে গান লিখি শুরু করি। বলছে আমার গান আছে। তুমি তাহলে কালকে আসো, কালকে তোমার গিটার বাজাবো না? হ্যাঁ পারি, হোম কোর্ট। বলছে ওটা নিয়ে আসো, তোমার আমার যে কোম্পানির মালিক তোমাকে গান শোনাবো। পরের দিন আমি গেলাম, গিটার নিয়ে গান শোনালাম, এবং কাকতালীয়ভাবে আমার গান ওনার পছন্দ হয়ে গেল। এই কোম্পানির মালিক, ডন কোম্পানির মালিক বাবুল ভাই, আমার মনে আছে, 90s কথা বলছি। তারপরে বাবুল ভাই বলল ঠিক আছে তুমি তোমার অ্যালবামের কাজ শুরু করো। তাই ঠিক আছে, আমার ছেলেপেলেকে নিয়ে আসি। পরে আবার আমি ঠাকুরগা গেলাম, আমার টোটাল হ্যান্ডসকে নিয়ে আসলাম, অ্যালবামের কাজ শুরু হলো। এবং সৌভাগ্যক্রমে মুন্না ভাইয়ের আগে কিন্তু আমার অ্যালবাম হয়ে গেল, যে মুন্না ভাই অ্যালবামের কাজ করছিল, এবং রিলিজও হয়ে গেল। বাহ, মানে লাক অলওয়েজ আপনাকে ফেভার করে আসছে। তো এটাই ছিল আমার মানে প্রথম অ্যালবামের কাহিনী। আমার অ্যালবামের নাম ছিল কে ওই যায়, টাইটেল। সো আমরা কথা না বাড়িয়ে গানে যাই। কে ওই যাইতে চলে যাই। ওকে, হ্যাঁ তাহলে চলো আমরা কে ওই যাই গানটা গাই। ওকে, শুনে আসি গানটি।
এত সুন্দর এবং এত জনপ্রিয় একটি গান আমাদেরকে গেয়ে শোনাবার জন্য। ভাইয়ের কাছে জানতে চাচ্ছি এখন রিসেন্ট অ্যাক্টিভিটিস কি বা কি নিয়ে নর্দার্ন স্টার বিজি আছে? আমরা লাইভ শোস নিয়ে একটু বিজি, প্র্যাকটিস করছি। আর আমার ব্যান্ড মেম্বার্সরা ওরাই বলে, ওরা আমাকে খুব প্রেশার দিচ্ছে যে ভাইয়া নতুন গান করেন, নতুন গান করি, পুরোনো গান তো হচ্ছে, এর পাকে পাকে নতুন গান হচ্ছে। তো আমার প্ল্যান আছে। রোমেল বলো কিছু। আমরা অলরেডি কেও যাই যেটা আমরা শুনে আসলাম, এই গানটার আবার রিমেক করেছি আমরা। 2-3টা গান আমরা পুরান গান রিমেক করতেছি, আর নতুন কিছু গান জুয়েল ভাই লিখছেন, ওগুলো আমরা খুব শীঘ্রই হয়তো। কি জুয়েল ভাই 2016 তে হবে, 2016 তে একটা অ্যালবাম আমরা আশা করছি হবে তো ইনশাআল্লাহ। আর প্র্যাকটিস তো আমরা রেগুলারই করতেছি, প্রতি সপ্তাহে একদিন প্র্যাকটিস করতেছি, দেখা হচ্ছে সবার সাথে। সো ভাই আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, শেষ আমরা কোন গানটি শুনবো? শেষ আমি যে গানটি গাবো, ফাঙ্কি মুডের গান, একটা মজার গান, ছোট্টবেলার প্রেম। হ্যাঁ, সে নায়িকার নাম হচ্ছে জরিনা। ওকে, গানটা ফয়সাল ভাই খুবই পছন্দ। না ফয়সাল একদম পছন্দ করে না, বলে জরিনা নামটাতে পছন্দ করে না, তো ওই পার্টটাও গাবে না। রুমেল তুমি গেয়ে দিও। ওকে ঠিক। এটা তো মজার গান। জরিনা না বলে কিন্তু ওনার নামও বলতে পারি। না মাইন্ড করবে। তাহলে যত জরিনারা আছে সবাই কষ্ট পাবে। না, আমরা জরিনা গানটি গাই। হ্যাঁ, ওকে, শুনেছি গানটি আমরা। বলে নি, এই পর্যন্ত যা গান গাইলাম সবই কিন্তু আমার লেখা, আমার সুর করা, এবং সবগুলো গানই একটার চেয়ে এক একটা সুন্দর ছিল। থ্যাংক ইউ ভাইয়া। শুনে আসি গানটি আমরা। জরিনা গাই। সেই কথা কি মনে পড়ে না, ছোট্টবেলা গাছতলায় পুতুল খেলার ছলনায় চুপি চুপি দেখা করতাম দুইজনা, সেই কথা কি মনে পড়ে না, সেই কথা কি মনে পড়ে না। শালিকের ছানা শুনতাম না কোনো মানা, ও ঝড়ের দিনে কুড়ায়াম তোমার গোছা রাখিতাম, আমার ছাড়া সেই আম খাইতাম না। মনে কি পড়ে না ধরতাম শালিকের ছানা, শুনতাম না কোনো মানা, ও ঝড়ের দিনে কুড়ায়াম তোমার গোছা রাখিতাম, আবার সবুজ মাঠে বোরিং ধরতাম দুইজনা, সবুজ মাঠে বোরিং ধরতাম দুইজনা, সেই কথা কি মনে পড়ে না, সেই কথা কি মনে পড়ে না। ছোট্টবেলা গাছতলায় পুতুল খেলার ছলনায় চুপি চুপি দেখা করতাম দুইজনা, সেই কথা কি মনে পড়ে না, সেই কথা কি মনে পড়ে না। ছোট্টবেলা গাছতলায় পুতুল খেলার ছলনায় চুপি চুপি দেখা করতাম দুইজনা,
সেই কথা কি মনে পড়ে না? থ্যাংক ইউ ভাইয়া, খুব মজার একটা গান ছিল, স্পেশালি আমি অনেক এনজয় করছিলাম। Thank you. অ্যান্ড আই হোপ কোনো জরিনা যদি আমাদের আজকে প্রোগ্রাম দেখে থাকে অনেক খুশি হবে। সো ভাইয়া আমরা চলে যাব, আমাদের চলে যেতে হচ্ছে। যাওয়ার আগে যদি দর্শক এবং আপনার যারা ভক্ত এবং লিসনার আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। তোমাকে অনেক ধন্যবাদ। আর এই ওল্ড স্কুল প্রোগ্রামটি আমার অনেক মানে পছন্দের প্রোগ্রাম। এই প্রোগ্রামের পিছনে যারা কাজ করছেন কলাকুশলী সকলকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া রাখবেন, সকলেই ভালো থাকবেন। অনেক অনেক ভালোবাসা। আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে এসে আমাদেরকে এত সুন্দর সুন্দর গান শোনাবার জন্য। অ্যান্ড নর্দার্ন স্টার ব্যান্ডের সব মেম্বারদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। Viewers, now it's time to say goodbye. দেখা হবে নেক্সট উইক, সেম টাইম সেম চ্যানেল। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এনটিভির সঙ্গেই থাকবেন। টেক কেয়ার অ্যান্ড গুডবাই।